চারিদিকে একটা খবর নিয়ে খুব কথা চলছে। এই 22শে অক্টোবর সৌদি আরব তাদের কাফালা সিস্টেমকে অফিসিয়ালি সরিয়ে দিয়েছে। সেটার জন্য এখন আন্তর্জাতিক স্তরে মোহাম্মদ বিন সলমান, সেখানকার যে এখন ক্রাউন প্রিন্স, তার অত্যন্ত প্রশংসা চলছে। অবশ্যই একটি প্রশংসনীয় কাজ, কিন্তু তারই সাথে এটা অত্যন্ত আশ্চর্যের এবং হাস্যকর যে বিংশ শতাব্দীর তৃতীয় দশকে দাঁড়িয়ে এরকম একটি কৃতদাস প্রথা, সারা পৃথিবীর কাছে সুখ স্বাচ্ছন্দ্য বৈভবে মানব জীবনে এক অতুলনীয় স্বর্গীয় ছোঁয়া দিতে পারার ক্ষমতা রাখা দেশ, এহেন কৃতদাস প্রথা একবিংশ শতাব্দীর তৃতীয় দশকেও চালিয়ে যাচ্ছে। এটাই অত্যন্ত আশ্চর্যের। মনে রাখতে হবে, সৌদি আরব রাষ্ট্রীয় স্তরে এই কাফালা ব্যবস্থাকে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছে, তবে এখনো পর্যন্ত অনেকগুলি গালফ কান্ট্রিতে, অনেকগুলি এই ধরনের ইসলামিক দেশে এই কাফালা ব্যবস্থা, যা বাস্তবে কৃতদাস প্রথার সমতুল্য, সেটা আন্তর্জাতিকভাবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচের মতো বিশ্বমানের সংস্থাগুলো বলছে। আর কাতার 2020 সালে ঘোষণা করে দিয়েছিল এই কাফালা ব্যবস্থা তুলে দিচ্ছে, কিন্তু সেখানে যারা গৃহস্থালিতে কাজ করে কোনরূপ পরিবর্তন তাদের জীবনে আসেনি। মাঝে মাঝেই মহিলাদের মারাত্মক অসহায়তার খবর বাইরে এসেছে। বুঝতে হবে, কাতারের আভ্যন্তরীণ একটি খবর মিডিয়াতে পৌঁছে সেটি আমাদের কাছে পৌঁছাচ্ছে মানে ধরে নিতে হবে হাজারে একটা এরকম খবর আমরা পাচ্ছি। বাড়ির কাজের মহিলাদের শোষণ, যুবকদের শারীরিক, মানসিক, আর্থিক এবং জীবনের প্রয়োজনীয় স্বাভাবিক স্বাচ্ছন্দ্যের বিষয়গুলি থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত রাখার কথা মাঝে মাঝেই খবরের কাগজের হয়তো এক কোনায় ছোট্ট করে আসত। আমরা দেখতাম না। পূর্বতন কেন্দ্রীয় সরকার না দেখার মতো করে রেখে দিয়েছিল বিষয়টা। লেবানন এবং আরো বেশ কিছু অর্থনৈতিকভাবে সচ্ছল দেশে আজকের দিনেও এই ব্যবস্থার উপরে কোনো সংস্কার নেই। অবিকল দাসত্ব প্রথার মতোই সবকিছু চলছে। কাফালা শব্দের আবিধানিক মানে হচ্ছে অভিভাবকত্ব বা দায়িত্ব নেওয়া বা প্রয়োজনে জরুরি সহায়তা দেওয়া, এই রকম অর্থে ব্যবহার হয়। ইসলামিক আইনে শিশুদের সংরক্ষণ বা আশ্রয় দেওয়ার কাঠামোর নামও কাফালা নামে পরিচিত ছিল এক সময়। একজন অভিভাবক হচ্ছেন কাফিল, আর একজন কম শক্তিশালী, দুর্বল, আশ্রয় প্রার্থী, তাকে বলা হবে মাকফুল। এই শব্দের উৎপত্তি হয়েছিল অতি প্রাচীন সময়ে। তখন তো পুরো জায়গাটা মরুভূমি অঞ্চল। সেখানে একজন যাযাবর তার তাঁবুতে একজন অসহায় পথিককে আশ্রয় দেয় এবং তাকে কাফালা বলে অভিভাবকত্ব করে। অর্থাৎ ওই যাত্রী একজন অসহায় এবং তাকে যিনি আশ্রয় দিচ্ছেন তিনি তার ত্রাতা, তিনি তার অভিভাবক। ভেবে দেখুন, এখানেই একটি দর্শন লুকিয়ে আছে। একজন শক্তিশালী ব্যক্তি দায়িত্ব নিচ্ছে একজন অসহায়ের। একজন অসহায় সেই শক্তিশালী ব্যক্তির কাছে মুখাপেক্ষী হয়ে থাকবে, এটি কাফেলার মূল কথা। আর অন্যদিকে দেখুন, সনাতন দর্শনে আমরা বলি বসুধৈব কুটুম্বকম। ভারতবর্ষের প্রেক্ষাপটে কখনোই কৃতদাস বা মানুষ কেনার ধারণাটাই ছিল না। মানুষ সে যে দেশের হোক, বাইরের হোক, সে যুদ্ধে পরাজিত সম্প্রদায় হলে তাকে বন্দি বানানো হতো। যুদ্ধ বন্দীদেরকে কোনো শর্তে হয় মুক্তি দেওয়া হতো অথবা দণ্ড দেওয়া হতো, কিন্তু তাকে আজীবন দাসত্ব করানোর প্রথা বা মানুষকে কেনাবেচা করানোর কথা আদি ভারতবর্ষে কখনোই ছিল না। পরবর্তী সময়ে যখন ভারতবর্ষে অন্যান্য সংস্কৃতির প্রবেশ ঘটেছে, তারা পরে কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রে কোনো নবাবের আমলে কি ঘটেছে সেটা আলাদা বিষয়, কিন্তু সনাতন ভারতবর্ষে মানুষকে দ্রব্যের মতো কেনাবেচা করার প্রথা কখনোই ছিল না। কিন্তু আরব মরুর দেশে দাস ব্যবসা একটা অত্যন্ত লাভদায়ক এবং সামাজিকভাবে খ্যাতি সম্পন্ন ব্যবসার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। দাস ব্যবসায়ীদের তখন বলা হতো তাজির আল আবেদ বা তাজির আল রাকিক। আর কেনাবেচার জন্য বিভিন্ন ধরনের দাসেদের অপশন ছিল, যেমন আবদ বা আবিদ। এই ধরনের দাস হচ্ছে শুধুমাত্র শ্রম দেওয়ার দাস। এরা বৃদ্ধ হতে পারে, কম বুদ্ধি সম্পন্ন হতে পারে, কুৎসিত দর্শন হতে পারে, এদের নিয়ে আমোদ প্রমোদ করা যাবে না আর কি। এরা শুধু ওই মালবোয়া গাড়ির মতো, দাম কম। জারিয়া মানে হচ্ছে মেয়ে দাস, গার্ল স্লেভ। এদের আবার ভাগ ছিল, জারিয়াত আল খিদমা, জারিয়াত আল কাসার, জারিয়াত আল ঘিনা, জারিয়াত আল সির,
আবার আমওয়াল আওলাদ, হ্যাঁ, এদের প্রত্যেকের কাজ মর্যাদা আলাদা আলাদা ছিল, বিস্তারিত বলছি না। এই গুলাম আবার ঘিলমান ছিল, এরা হচ্ছে কম বয়সী পুরুষ দাস। তবে এই আব্দ, আবিদ, গুলাম, ঘিলমান, এদের প্রত্যেকের কাজের ক্ষমতা, তাদের কাজের ধরন, তারা কতটা অত্যাচার সহ্য করতে পারবে, এই সমস্ত বিষয়ের ওপর এদের স্তর বিন্যাস করা হতো। জরিয়াদের দাম অবশ্যই নির্ভর করতো তাদের বয়স এবং চেহারার উপর। বিভিন্ন ধরনের কাজ এবং বিভিন্ন ভাবে এদেরকে ব্যবহার করা হতো। এদিকে মোটামুটি 18শো শতাব্দীর পর থেকে যখন ব্রিটিশরা ভারতে সক্রিয় ভূমিকা নিয়ে ফেলেছে, তখন তারা ধীরে ধীরে এই গালফ দেশগুলোতে তাদের বাণিজ্যে আগ্রহ দেখাতে থাকে। নৌপথে এই বাণিজ্যগুলো হতো, কিন্তু তখন নৌদস্যুদের, মানে যাদেরকে পাইরেটস বলা হয়, তাদের কবলেই ব্রিটিশরা বেশ নাস্তানুবুদ হতো। 1820 সালে ব্রিটিশরা উত্তর আরব উপকূলের যে শায়েখরা, তাদের সাথে একটা চুক্তি করে যে এই নৌদস্যুদের কিভাবে শায়েস্তা করা যায়। কিন্তু ধীরে ধীরে দেখা যায় এই স্থানীয় শায়েখরা ব্রিটিশদের সৈন্যদলে পরিণত হয়ে গেল। কেন বলছি কথা? কারণ এরপরে দেখা যায় 1899 সালে ব্রিটিশ কুয়েতের সঙ্গে একটি চুক্তি করে, যেখানে তারা কুয়েতের বিদেশ নীতি এবং প্রতিরক্ষা নিয়ন্ত্রণ করবে বলে প্রস্তাব দেয়। 1916 সালে কাতার ব্রিটিশদের সংরক্ষিত অঞ্চল হিসেবে চুক্তির মধ্যে ঢুকে পড়ে। ফলে পুরোপুরি আরব দেশে উপনিবেশ স্থাপন না করলেও সেখানকার প্রশাসন এবং বিদেশ নীতি ব্রিটিশদের হাতেই চলে আসতে শুরু করে। ব্রিটিশরা যেহেতু সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করার স্বপ্ন দেখেছিল, তাই তারা মারণাস্ত্রের সাথে সাথে তাদের মগজাস্ত্র ব্যবহার করত দারুণভাবে। মগজাস্ত্র কিরকম? মগজাস্ত্র হচ্ছে প্রথমে কোনো একটি অঞ্চলের সাধারণ মানুষের মানসিকতা বুঝে তার আবেগকে ব্যবহার করে তাদেরকে নিজের দলে টেনে নেওয়া, ফলে যুদ্ধ না করেই নিজের সৈন্যদল বাড়িয়ে ফেলা। আধুনিক যুগের এই যে নোংরা রাজনীতি, বলতে গেলে এক প্রকার ব্রিটিশদেরই দান। তো 1920-30-এর সময় যখন কুয়েত, কাতার বা আরব উপকূলের এই শায়েখরা ইতিমধ্যেই ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে এসেছে, সেই সময় বাহারিনে মুক্তা আহরণ শিল্প, পার্ল ইন্ডাস্ট্রি বেশ জনপ্রিয় হতে থাকে, অনেক মুক্ত পাওয়া যেতে থাকে। এই পার্ল ইন্ডাস্ট্রিতে বা মুক্তাহরণ শিল্পে স্থায়ী শ্রমিকের সংকট দেখা দিত, কারণ তখনকার সময়ে মুক্ত তুলে আনার কাজটা অনেকটা কঠিন এবং অনেক বেশি প্রাণের ঝুঁকি ছিল। ব্রিটিশদের আইনে তখন ক্রীতদাস প্রথা উঠে গেছে। ওই যে, যেহেতু সারা পৃথিবীকে শাসন করবে ভেবেছিল, তাই তারা দূরদর্শিতার সাথে কিছু নিয়ম, কিছু নীতি তৈরি করার চেষ্টা করেছিল, যেগুলিকে দেখে আপাতভাবে তখনো পর্যন্ত যে দেশের ওপরে ব্রিটিশরা আক্রমণ করেনি সেই সমস্ত দেশগুলো ব্রিটিশদেরকে অত্যন্ত আধুনিক, অত্যন্ত মানবিক, অত্যন্ত উচ্চবুদ্ধি, অত্যন্ত উচ্চ হৃদয় সম্পন্ন বলে মনে করবে। কারণ একসাথে সমস্ত দেশের কাছে যদি তাদের নিজেদের বর্বর রূপ খুলে যায়, তাহলে তো এগোনো মুশকিল। তো সেই কারণেই তারা নানা ধরনের মানবিক আইন তৈরি করেছিল এবং সেই আইনে ক্রীতদাস প্রথাকে পারস্যের দেশগুলি থেকে তারা প্রায় তুলে ফেলেছিল। কিন্তু এই মুক্তাহরণ শিল্পে অনেক ঝুঁকির কাজ, শ্রমিকদের সংকট দেখা দেওয়ার ফলে তারা যা করলো, পারস্যের যারা আদি দাস ব্যবসায়ী, তাজির আল আবেদ, তাজির আল রাকিক, এদের সাথে ব্রিটিশদের একটা চুক্তি হলো। লেখা হলো তাদেরকে আর দাস ব্যবসায়ী বলা হবে না, তাদেরকে বলা হবে কাফিল। এবং এই কাফিলদের নিয়ন্ত্রণে থাকবে সেই বাইরে থেকে আসা শ্রমিকরা। এই শ্রমিকরা মুক্ত তুলে আনবে প্রাণের ঝুঁকি নিয়ে, এবং শ্রমিকদের নিয়ে আসা, তাদের নিয়োগ করা, তাদের বাঁচা মরা, তাদের সমস্ত কিছুর দায় দায়িত্ব থাকবে এই কাফিলদের উপরে। স্থানীয় ভাষায় কাফিল মানে অভিভাবক, বেশ দারুণ একটা ব্যাপার। ইংরেজিতে তাদেরকে লেখা হলো স্পন্সর। এইখান থেকেই কাফিল এবং কাফিলের সমর্থক শব্দ হিসেবে স্পন্সর শব্দ শুরু হলো। এরপর 1950-60-এর দশকে গালফ কো- 'অপারেশন কাউন্সিল অঞ্চলে খনিজ তেল দারুণভাবে আসতে থাকলো।
আবার এই সময় এই ব্রিটিশদের যে সমস্ত চুক্তিগুলো ছিল সেগুলো সব ধীরে ধীরে শেষ হতে থাকলো। তার ফলে তাদের নিয়ন্ত্রণ প্রায় শেষ হয়ে গেল, ব্রিটিশরা এখান থেকে সেই সময় চলে যাচ্ছে। কিন্তু পৃথিবীর সমস্ত রাষ্ট্রে যেখানে যেখানে ব্রিটিশরা উপনিবেশ করেছিল সেই সমস্ত রাষ্ট্রে যেমন ব্রিটিশরা তাদের আইন, তাদের চিন্তা ভাবনাকে ভরে দিয়ে গিয়েছে, অনেকটা সেরকমই এখানেও তাদের বেশ কিছু চিন্তা ভাবনা, তাদের বেশ কিছু আদব কায়দা অবশিষ্ট থেকে গেল। 1950-এর সময় থেকে এই কাফিল ব্যবস্থা, এই তেল সম্পদে উচ্ছল রাষ্ট্রগুলো নিজেরাই আবার শুরু করতে থাকলো। এই কাফিল ব্যবস্থার পিছনে যে যুক্তিটিকে আন্তর্জাতিক জায়গাতে দাঁড় করানো হয়েছিল সেটা এরকম যে পরিযায়ী শ্রমিকরা আসবে, কাজ করে নিজ দেশে ফিরে যাবে, কিন্তু দেশের যারা নাগরিক তাদের কর্মসংস্থানের উপরে বা তাদের ভূমির উপরে এই যাযাবর, এই বহিরাগত এবং পরিযায়ী শ্রমিকদের কোনো অধিকার থাকবে না। ভালো কথা, নিজের দেশের জনগণের জন্য এটি উত্তম প্রস্তাব। কিন্তু তার পিছনে সময়ের সাথে সাথে সুরি এবং জামিনের ধারণা চালু করা হলো। তার মানে একজন শ্রমিক যাই কিছু করতে চাক না কেন, তাকে তার মালিকের কাছ থেকে, আইনি ভাষায় তার কাফিলের কাছ থেকে জামিন নিতে হবে, লিখিত। অর্থাৎ কাফিলের পারমিশন পেতে হবে। এটা ঠিক সেই অ্যারিস্টটলের মাস্টার স্লেভ সম্পর্কের মতো না? আধুনিক ক্যাপিটালিজমের ছদ্মবেশে এক মধ্যযুগীয় বর্বরতার রূপ। গোট ডে নামে একটা বই আছে, জোসেফ কৈপল্লির একটি মালায়ালাম বই থেকে এই বইটি লেখা। এই বইটি নাজিব মুহাম্মদের জীবনের আসল ঘটনার উপর ভিত্তি করে লেখা এবং পরবর্তীতে সম্ভবত এর উপর একটি চলচ্চিত্র তৈরি হয়েছে। চলচ্চিত্রের নাম সম্ভবত গোট লাইফ। নাজিব মোহাম্মদ 1990-এর দিকে এই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে কাজের খোঁজে গিয়েছিল এবং তারপর সে কিভাবে সম্পূর্ণ একটি কৃতদাসের জীবনযাপন করেছিল তার উপরে তার জীবন নিয়ে লেখা এই বইটি। এবং এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে দ্য গোট লাইফ সম্ভব হলে পড়তে হবে বা চলচ্চিত্রটি দেখতে হবে। হ্যাঁ, মধ্যপ্রাচ্যে বা পারস্যের দেশগুলোতে সবাই যারা কাজ করতে চায় নিজের শ্রমের 2 গুণ বা 3 গুণ বা 4 গুণ দাম পাওয়ার আশায়, তাদের প্রত্যেকের জীবনই যে নাজিম মোহাম্মদের মতো এক দুর্বিষহ দাসত্বের জীবনে পরিণত হয় তা যেমন নয়, তবে প্রত্যেকের ক্ষেত্রেই দেখা যেত যে তাদের পাসপোর্ট নিয়ে নেওয়া হয়, তাদের পরম আত্মীয় বা তাদের বাড়িতে অসুস্থ বা মৃত্যুশয্যায় বা আপন কেউ মারা যাচ্ছে, সে একবারের জন্য বাড়ি ফিরতে পারছে না। তার নিজস্ব জীবনের রীতি, তার নিজের সংস্কৃতি, তার মানবিক ইচ্ছে, তার মানবিক অনিচ্ছে কিছুই থাকবে না। সকাল থেকে রাত পর্যন্ত বা সারা রাত থেকে সকাল পর্যন্ত ছকে বাঁধা যন্ত্রের মতো তাকে কাজ করতে হবে, করতেই হবে। তাদের যে আবাসন, তাদের যে শৌচালয়, তাদের যে জীবনের গুণমান, যাকে সোজা কথায় কোয়ালিটি অফ লাইফ বলা হয়, তা অনেক ক্ষেত্রেই মানব জীবনের সংজ্ঞাকে, মানব জীবনের ন্যূনতম গুরুত্বকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করায়। এই কাফিল ব্যবস্থার ফলে যা খুশি হয়ে যাক না কেন, কোনো একজন শ্রমিক, সে নারী হোক বা পুরুষ, যে কোনো ধরনের অত্যাচার, যে কোনো ধরনের শোষণের শিকার সে হোক না কেন, সে আরব বা এই সমস্ত দেশের প্রশাসন বা পুলিশের কাছে যেতে পারবে না। সে যদি সেটা করতে চায় তাহলে তাকে আগে তার কাফিলের কাছ থেকে লিখিত ছাড়পত্র নিতে হবে। বছর 2 আগে একজন মহিলার খবর চারিদিকে খুব ছড়িয়েছিল। সেই মহিলা তার সংসার, তার সন্তানদের ছেড়ে কুয়েতের একটি শহরের বাড়িতে রান্নার কাজ নিয়েছিলেন। প্রায় 3 বছর ধরে তাকে শারীরিকভাবে শোষণ করা হয়েছিল। তারপর অনেক সমস্যা কাটিয়ে সেটি নিউজ মিডিয়ায় আসে এবং আমরা সেটিকে জানতে পারি। কিন্তু এর বাইরে কত হাজার হাজার ঘটনা ঘটে চলেছে তা কি আমরা জানতে পারি? সব থেকে বড় বিষয় হলো যে এই রাষ্ট্রীয় পন্থায় রাষ্ট্রই কাফিলদেরকে আর একজন বা একাধিক মানুষের সম্পূর্ণ অধিকার দিয়ে রাখে। সেই কাফিল ওই আলাদা মানুষটিকে একটি দ্রব্যের সমতুল্য মনে করতে পারে।
যেমন খুশি করে ব্যবহার করতে পারে। তার মানবাধিকার, জীবনের অধিকার, মানব ইচ্ছে, মানব আবেগ, সেসব কিছুই নেই। এই মানসিকতা একটি রাষ্ট্র যখন বহন করে, এবং আজকের এই আধুনিক সময়ে যখন সমগ্র বিশ্ব চেতনা একটি গণ্ডির মধ্যে চলে এসেছে, তখন ভেবে দেখতে হবে যে সেই রাষ্ট্রের দর্শনের গভীরতা বা পরিধি কেমন এবং কোন অভিমুখী। হ্যাঁ, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এখন সৌদি আরবে যিনি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তাঁর দৃষ্টিভঙ্গি এবং দেশটিকে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত করার জন্য তার যে চেষ্টা, তা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। তবে যখন বাণিজ্য বা বাইরের মানুষের কাছে নিজেদের একটি ভাবমূর্তি তৈরি করার জন্য কোনো চেষ্টা করা হয়, তার স্থায়িত্ব ওই প্রয়োজন মিটে যাওয়া পর্যন্ত টুকুই কোনো ক্রমে টিকে থাকে, তারপর আবার পুনর্মসীকরণ যেমনটি আগে চলছিল তার থেকেও বেশি করে আগেরটিতে ফিরে যাওয়া হয়। ভাবুন না, বাড়িতে অতিথিরা এলে যদি এমন কোনো মানুষ থাকে যিনি অতিথি এসছেন বলে একটু ঠিকঠাক ভাবে নিজেকে গুছিয়ে নিতে চান, তাহলে অতিথি চলে গেলেই আবার অনেক বেশি পরিমাণে তাকে আলস্য গ্রাস করে। 2034 সালে এদেশে ফিফা আয়োজন করবে বলছে, এবং যেহেতু তেলের ভান্ডার অপরিসীম নয়, এরা তেল কেন্দ্রিক এদের যে অর্থব্যবস্থা তাকে বহুমুখী বাণিজ্যের অর্থব্যবস্থার দিকে নিয়ে যেতে চেষ্টা করছে। তার ফলে প্রথম কথা, এদের অনেক উন্নত মানের শ্রমিক এবং কারিগরি বিদ্যায় উচ্চমানের পারদর্শী মানুষ প্রয়োজন, এবং তার সাথে সাথে আন্তর্জাতিক মিডিয়াতে নিজেদের ভাবমূর্তি পরিষ্কার করা প্রয়োজন। এই সমস্ত কিছু মাথায় রেখে মোহাম্মদ বিন সালমান যে সিদ্ধান্ত নিয়েছেন সেটিকে আইনের শিকলে বাঁধা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এতে কি সম্পূর্ণ বিষয়ের সমাধান ঘটবে? মানসিকতার যদি পরিবর্তন না হয়, একটি সমাজের জনগণের মানসিকতার যদি পরিবর্তন না হয়, তাহলে রাষ্ট্রের তরফে আইন করে কখনো কি এত বছরের একটি ঘৃণ্য অভ্যাসকে মুছে ফেলা যায়? যে সাধারণ ব্যবসায়ীরা এই কাফেলার সাথে এতদিন ধরে অভ্যস্ত হয়ে পড়েছে, তারা কি নানাভাবে রাষ্ট্রের এই নিয়মকে তাচ্ছিল্য করতে চাইবে না? যে রাষ্ট্রের সংবিধান তাদের ধর্মকেন্দ্রিক এবং যে ধর্মের মধ্যে এই ধারণা রয়েছে, যদি তাদের জীবন দর্শন এবং মনস্তত্ত্ব থেকে অন্য আরেকজন মানুষকে দাস বানানোর এই মানসিকতাকে না মোছা যায়, তাহলে কি কখনোই সম্ভব হবে শুধুমাত্র প্রচলিত আইন সরিয়ে দিয়ে এরকম একটি মানসিকতাকে মুছে ফেলা? এক সনাতনের মানসিকতা অতিথি নারায়ণ, আর এক আরব্য মানসিকতা অতিথি অসহায়। এক সনাতনের মানসিকতা মহা উপনিষদ হিতোপদেশে বারবার যে বসুধৈব কুটুম্বকমের কথা এসেছে, সমগ্র বিশ্ব আমার নিজের পরিবার। আর এক এই মানসিকতা, এরা বহিরাগত, ওরা আমার কাছে আসছে মানে ওরা অসহায়, আর ওরা আমার কাছে আসছে মানে আমি ওদের প্রভু, আমি ওদের প্রভু মানে আমি শক্তিশালী, আর ওরা দুর্বল, আমি কাফিল, ওরা মকফুল। এদিকে লোকাহা সমস্ত সুখী না ভবন্তু, আর একদিকে কাফিল, মকফুল আর কাফালা। জ্ঞানম মার্গঃ মোক্ষং লক্ষ্যঃ মৌনম শান্তয়ে विवेक तीर्थ शांतिर्धाम।